উনার নির্দেশেই কলেজের লোকেরা আত্মহত্যার খবর দিয়েছিল, উনার নির্দেশেই পুলিশের লোকেরা অচেতন ডেড বডির খবর দিয়েছিল, উনার নির্দেশেই পুলিশের লোকেরা প্রমাণ লোপাট করেছিল। ব্যানার্জি জেল যাত্রা শুনেছি, ফিট সাহেব নাম হয়েছে, স্কোয়ার ফিট ধরে টাকা নেই বলে। আবার এদিকে একজন যে কাউন্সিলরকে বলতে শুনেছেন যে ও তো অনেক বেশি করে টাকা নাই, আমাকে 150 টাকা স্কোয়ার ফিট দিলেই চলবে। তো স্কোয়ার ফিট করে টাকা দেবে কেন? সে যদি আইন মেনে বাড়ি করবে। আপনি যদি টাকা নিয়ে বেআইনিভাবে বাড়ি করতে দিতে চান, যারা বেআইনিভাবে বাড়ি করেছে তাদেরও তো বাড়ি ভাঙা উচিত, আর যারা বেআইনিভাবে বাড়ি করতে দিয়েছে তাদেরকে ধরে হাজতে পড়া উচিত। এখন আমি এরকম মনে করি না যে আমার মায়ের নাম করে আমি কোনো ভিডিও করব না, কিন্তু মমতা ব্যানার্জিকে মা বলে ভিডিও করব, এইগুলো আমার আপত্তি আছে। কিন্তু আমার দেশকে যদি মাতৃভূমি বলে আমি কেন বলবো না? মুখ্যমন্ত্রী যদি ঘুষে পার্টি না হন তাহলে উনি এটা বন্ধ করতেন। আপনি তো অল্প অল্প উদাহরণ দিচ্ছেন। এই যে এই রাস্তাটা আছেন, ওই রাস্তাটা চলে যান, এখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর নাম বাড়ি আছে। সে বাড়ি তৈরি হয়ে গেছে, বাড়িতে অপকর্ম করছেন, কিন্তু সে বাড়ির কিন্তু নামে কোনো ট্যাক্স এখন পর্যন্ত, আমি যখন গিয়েছিলাম যে আমার এই বাড়িতে আমি ট্যাক্স দিয়েছি, আবার ওরা হিসেব করে বললে এত টাকা দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে ওই বাড়িটা আপনারা ট্যাক্স করেনি কেন, আর বাড়ি হলো কী করে? তাদের কাছে কোনো উত্তর নেই। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। প্রাক্তন আইপিএস অফিসার, আপনি পুলিশ। দেখুন, শাসক দলের পরিবর্তন হয়েছে, প্রথম দফার ভোটের পরেই তাদের কাজে পরিবর্তন দেখা গিয়েছিল। এখন শাসক দলের লোকেরা যদি চান যে পুলিশ নিরপেক্ষভাবে সৎভাবে কাজ করুন, তাহলে তারা অবশ্যই করবেন। দু একজন লোক অসৎ হয়, সব পুলিশের লোক অসৎ নন। তো সেই জন্য যদি যারা পুলিশ মন্ত্রী থাকবেন তারা যদি চান যে পুলিশ সৎভাবে কাজ করবেন, নিরপেক্ষভাবে কাজ করবেন, তাহলে তারা করবেন। তো রাস্তায় শুধু নামাজ পড়া যাবে না তারা বলেনি, রাস্তায় অন্য ধর্মের উপাসনাও করা যাবে না বলেছে। তো এটা তো ভালো। তো আপনি যদি নামাজ পড়তে চান আপনি মসজিদে পড়ুন, আপনার বাড়িতে পড়ুন, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে একটা গাড়ি যাবে সেখানে হাসপাতালে রোগী নিয়েও যেতে পারে, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। তাহলে আপনি যদি রাস্তা আটকে নামাজ পড়েন তাহলে তারা যাবে কী করে? আপনি যদি রাস্তা আটকে পুজো করেন তাহলে যাবে কী করে? অতএব সরকার যদি এই ব্যবস্থা নেয় তাহলে আমি তো সমর্থন করব। এখন আমাদের এর রাজ্যে 1950 সালে যখন বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই ব্যাপারে একটা আইন পাস হয়ে আছে। তো ওনারা যে সব আদেশ দিয়েছেন সেটা কি সে আইনের বাইরে কিছু দিয়েছেন? তো তাহলে 50 সালের আইন অনুসারে তারা কাজ করছেন, তাদের অন্যটা কোথায়? সে আইনে বলা আছে যে কত বছর হলে তবে কাটা যাবে, কাটার জন্য সার্টিফিকেট কম্পিটেন্ট অথরিটির কাছে নিতে হবে। এটা তো 50 সালের আইন। তো তারা এসে তো কিছু নতুন করেছে এরকম আমি শুনিনি। আপনারা তৃণমূল সরকারের আমলে তো এই অবস্থাও দেখেননি যে যে যোগ্য হবে সে চাকরি পাবে, তাদেরকে বাদ দিয়ে অযোগ্যদের কাছে চাকরি বিক্রি হয়েছে, তার মানে নতুন সরকার তাই করবে? তৃণমূল সরকারের মধ্যে একটা মার্ডার হয়ে গেল, সে আসামিকে ধরা হতো না, কোনো অপরাধ হলো থানায় গেলে রিপোর্ট লেখানো হতো না। আপনি চাইবেন যে নতুন সরকার তাই করবে? কেন করবে? তো আইনজীবী আপনি বলছেন, তো উনি দেখান যে কেন সঠিক নয়। আইন তো আছে, উনি সে আইনটা পাল্টাবার জন্য কোনো আবেদন কারোর কাছে করেছিলেন কি? যদি না করেন তাহলে বেঠিক আইন একটা আমাদের দেশে আছে, সেটা পাল্টানোর উনি তো সাংসদও ছিলেন বলছেন আপনি, শুধু আইনজীবী না। তাহলে তো উনি যদি সে চেষ্টা কোনোদিন না করেন তাহলে আজকে এর বিরোধিতা করেন কি করে? দেখুন, আগের সরকারের সময় যে এরকম বাড়ি করা যায় সেরকম আইন তো ছিল না। তো তাহলে তারা আইন ভেঙে করেছেন। আপনারা তো শুনেছেন স্কোয়ার ফিট সাহেব নাম হয়েছে, স্কোয়ার ফিট ধরে টাকা নেই বলে। আবার এদিকে একজন যে কাউন্সিলরকে বলতে শুনেছেন যে ও তো অনেক বেশি করে টাকা নাই, আমাকে 150 টাকা স্কোয়ার ফিট দিলেই চলবে। তো স্কোয়ার ফিট করে টাকা দেবে কেন? সে যদি আইন মেনে বাড়ি করবে।
তো আপনি যদি টাকা নিয়ে বেআইনিভাবে বাড়ি করতে দিতে চান, যারা বেআইনিভাবে বাড়ি করেছে তাদেরও তো বাড়ি ভাঙা উচিত, আর যারা বেআইনিভাবে বাড়ি করতে দিয়েছে তাদেরকে ধরে হাজতে পড়া উচিত। যে জল দিয়ে দেওয়া হয়েছে এই বিল্ডিং এ ইলেকট্রিক মেয়র যদি ঘুষে পার্টি না হন তাহলে উনি একটু বন্ধ করতেন। মুখ্যমন্ত্রী যদি ঘুষে পার্টি না হন তাহলে উনি এটা বন্ধ করতেন। আপনি তো অল্প অল্প উদাহরণ দিচ্ছেন। এই যে এই রাস্তাটা আছেন, ওই রাস্তাটা চলে যান, এখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর নাম বাড়ি আছে। সে বাড়ি তৈরি হয়ে গেছে, বাড়িতে অপকর্ম করছেন, কিন্তু সে বাড়ির কিন্তু নামে কোনো ট্যাক্স এখন পর্যন্ত, আমি যখন গিয়েছিলাম যে আমার এই বাড়িতে আমি ট্যাক্স দিয়েছি, আবার ওরা হিসেব করে বললে এত টাকা দিতে হবে, আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে ওই বাড়িটা আপনারা ট্যাক্স করেনি কেন, আর বাড়ি হলো কী করে? তাদের কাছে কোনো উত্তর নেই। তো এইটা কেন হচ্ছে তা আপনি তো বুঝতে পারছেন। পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে, কিন্তু এ বাড়ির জন্য কিছু হয়েছে বলে আমি জানি না। এ বাড়ির জন্য হওয়া উচিত। অবৈধ নির্মাণের জন্য দেখা যাচ্ছে মেয়র হয়ে কি ঘাস খাচ্ছিলেন? ধরুন আমাদের দেশে 3টে স্তরে গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট। তো কলকাতা কর্পোরেশন একটা লোকাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো দোষ হয় তো তাহলে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী দায়ী হবে, না ক্যাবিনেট সেক্রেটারি অন্যান্য সেক্রেটারি দায়ী হবে? রাজ্য সরকারের যদি কোনো দোষ হয় তাহলে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা দায়ী হবে, না চিফ সেক্রেটারি বা অন্য সেক্রেটারি দায়ী হবে? কলকাতা কর্পোরেশন যদি কোনো অন্যায় করে তাহলে মেয়র পরিষদ, বড় চেয়ারপারসন এরা দায়ী হবে, না অধীনে যে কমিশনার কাজ করছে বা বিল্ডিং ডিপার্টমেন্টের লোকেরা কাজ করছে তারা দায়ী হবে? তাদের দোষ হবে না আমি বলছি না, কিন্তু যারা সর্বোচ্চ ক্ষমতায় আছেন তাদের দোষটা তো বেশি হবে। তো ফিরহাদ হাকিম মেয়র আছেন, বিল্ডিং ডিপার্টমেন্ট তিনি দেখেন, বড় তো বিল্ডিং ডিপার্টমেন্টের অফিস আছে, এমনকি ডিমোলিশন স্কোয়াডও আছে, তারা কিছু জানেন না এই বাড়িগুলো নির্মাণ হয়ে গেল। এ তো ঘোড়াই হাসবো শুনলে ফিরহাদ হাকিম যে কথা বলছেন। আসলে এরা অপরাধটা করেছেন, যাদের বাড়ি ভাঙা হচ্ছে ভাঙা হোক, তাদেরকে ধরা হোক, কিন্তু এই মেয়র, বড় চেয়ারপারসন, এই মমতা ব্যানার্জি এদেরকেও ধরা হোক। জানা যেত যে অলিখিতভাবে আমি যতটা জেনেছি যে নির্দিষ্ট করে যে আপনি তার ভাইপোর কথা বলছেন, তিনি 10 দিন সময় চেয়েছেন। এখন কর্পোরেশন তাকে 10 দিন সময় দেবেন না দিয়ে বাড়ি ভাঙবেন সেটা তাদের সিদ্ধান্ত। যে এই পুরসভা ছিল আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। উনি পুরমন্ত্রী ছিলেন, মেয়রও ছিলেন, তো উনি না জানলে কে জানেন? সেটা ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন না? আর তারপরে আমি বলছি, একজন মার্ডারার যদি মার্ডার করে বলে যে আমি মার্ডার করিনি, তাকে ছেড়ে দেওয়া হয়? তাকে ধরে তো আদালতে পাঠানো হয়, তো ওনাকে ধরে আদালতে পাঠান। তাহলে কি এরপরে ফিরহাদ হাকিমের যাওয়া উচিত, কারণ বেআইনিভাবে বাড়ি করতে দিয়েছেন, আর এখন আমি জানি না বললে তাকে ছেড়ে দিতে হবে, ধরে জেলে পড়তে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় যতগুলো দেখুন, আমাদের দেশের আইন অনুসারে যে জলাশয় ভরাট করা যায় না, ঘুষ খেয়ে তারা করেছেন, তো তাদের কাছ থেকে ঘুষের টাকাগুলো উদ্ধার করে সেই টাকা দিয়ে সে পুনরুদ্ধার করা হোক। সরকার যদি করে তাহলে সাধারণ মানুষ তাদেরকে আশীর্বাদ করবে। কিন্তু এখন আবার বলছেন নিজে কেন উনি সারা পৃথিবী দখল করুন না, মানা করেছে কে? যে রাজ্যটাই দখল রাখতে পারেন না তিনি সারা দেশের কুর্সি দখল করবেন, বলতে ভালো। উনি যদি দখল করেন আমরা খুশিই হব যে আমাদের এখান থেকে একজন কেউ প্রধানমন্ত্রী হয়েছে। যেমন প্রণব মুখার্জি যখন রাষ্ট্রপতি হয়েছিল, তো আমরা তো এটা বলেছিলাম যে একজন রাষ্ট্রপতি আমাদের বাঙালি হয়েছে। যেমন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার একবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু দলের সিদ্ধান্ত একদমই ন্যারো মার্জিনে, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি। তো উনি যদি হন ভালো, মামলাতে একের আগে নিয়ে আসা উচিত ছিল। এখন আবার যখন তদন্ত হচ্ছে আশা করছি আনা হবে, কারণ উনার নির্দেশেই কলেজের লোকেরা আত্মহত্যার খবর দিয়েছিল, উনার নির্দেশেই পুলিশের লোকেরা অচেতন ডেড বডির খবর দিয়েছিল, উনার নির্দেশেই পুলিশের লোকেরা প্রমাণ লোপাট করেছিল। অতএব উনাকে তদন্তের আওতায় আনা উচিত, আমি আশা করব আনা হবে। আপনি কি মনে করেন যে অনেকগুলো কাণ্ডে মমতা ব্যানার্জির জেলযাত্রা সুনিশ্চিত। ইডি রেডের সময় যা করেছিলেন, সুপ্রিম কোর্টের থেকে তদন্তের আদেশ পেলেই জেলযাত্রা সুনিশ্চিত, আরজিকর কাণ্ডে সুনিশ্চিত,
নিয়োগ দুর্নীতির মামলায় যদি তদন্ত করা হয় সুনিশ্চিত, চিটফান্ড মামলায় যদি তারকে কোর্টে পাঠানো যায় তাহলে সুনিশ্চিত, অনেক মামলায় মমতা ব্যানার্জির জেল হতে পারে। তবে এই তদন্তকারী সংস্থারা তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে হেফাজতে নিয়ে বিচারের ব্যবস্থা করবে কিনা তার উপর নির্ভর করবে। যে প্রক্রিয়া শুরু হয়ে দেখুন, সিবিআইয়ের আমি দুটো কথা বলছি। প্রথমত, তারা দুর্নীতির মামলা বলছি না, এই ধর্ষণ খুন মামলাতেই কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন। তাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না পান তাহলে তাদেরকে গ্রেপ্তার করা উচিত হয়নি, আর যদি প্রমাণ পান তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছেন না কেন? একটা। আর দ্বিতীয়, যে ওখানের আটতলাতে একটা ঘরে কিছু অপরাধের প্রমাণ পাওয়া যাবে বলে লোকেরা জানিয়েছিল, তারা ঘরটা সিল করেননি, অন্য লোকদের বন্ধ করে রাখতে বলেছিলেন, কিন্তু তারা একবার ঘরটাকে পরিদর্শনও করেনি। আমি মেনে নিলাম যখন কিছু পাওয়া যেত না, কিন্তু তাদের যেতে অসুবিধাটা কোথায় ছিল? তো এই রকম ব্যাপারগুলো দেখে যেটা মনে হয় যে সিবিআইয়ের অফিসাররা ইনফ্লুয়েসড হয়েছিলেন, সেটা বহু কোটি টাকা ঘুষ খেয়ে না রাজনৈতিকভাবে, সেটা আমার জানা নেই। পাহুজা তাকেও তদন্তের আওতায় আনা হয়েছে, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারলে তবে তাকে সাজা দেওয়া যাবে। শুধু তদন্ত না, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংও সরকার টানতে পারে যদি তারা চায়, যারা ক্ষমতায় আছেন। আমি বলবো সিবিআই সম্বন্ধে লোকের যে ধারণা আছে, কিন্তু সিবিআইয়ের লোকেরা ধোয়া তুলসী পাতা নয়, সিবিআই ডাইরেক্টররাও অসৎ হন। আমি নাম করে বলতে পারি, রঞ্জিত সিনহা সিবিআই ডাইরেক্টর ছিলেন, পরবর্তীকালে সিবিআই তার বিরুদ্ধে কেস শুরু করে, তার বিরুদ্ধে চার্জশিটও দেয়, তার ট্রায়ালও শুরু হয়েছিল। উনি ট্রায়াল শেষ হওয়ার আগে মারা গেছেন, নাহলে জেলেও যেতেন। তো ডাইরেক্টর যেখানে অসৎ হচ্ছেন, তো নিজের অফিসাররা অসৎ হতেই পারেন, তো সেই ব্যাপারটাও দেখা উচিত। ভারতবর্ষের একজন নাগরিক দেখুন, আমাদের যে কোনো দেশ তো মায়ের মতোই, কেউ কেউ বাপও বলে, পিতৃভূমি বলে, তো আমরা তো বলি যে আমাদের মাতৃভূমি, আমরা তো বলি জন্মভূমি, তো তার সঙ্গে এর তো কোনো ফারাক নেই। মানে আমি মনে করি না যে আছে। দেখুন, আমি এরকম মনে করি না যে আমার মায়ের নাম করে আমি কোনো ভিডিও করব না, কিন্তু মমতা ব্যানার্জিকে মা বলে ভিডিও করব, এইগুলো আমার আপত্তি আছে। কিন্তু আমার দেশকে যদি মাতৃভূমি বলে আমি কেন বলবো না? দর্শকদের জন্য কি বলবেন? আমি বলবো আপনারা সৎ মানুষ হন, ভালো মানুষ হন, এবং সরকার নির্বাচন তো হয়, আমরা এমএলএ বা এমপি যাদের নির্বাচন করে তারাই মুখ্যমন্ত্রী ঠিক করে, প্রধানমন্ত্রী ঢোকে, আপনারা ভোটটা সৎ মানুষ দেখে দেন।